রাজনীতি এবং রাজনীতির বাইরে ব্যক্তিগত জীবন সবটাই কখনো কখনো যেন এক হয়ে যায়, আবার কখনো কখনো সবটার মধ্যেও কিছু গল্প থাকে যেটা বাস্তবে আমাদের সামনে উঠে আসে না, কিন্তু সেই সম্পর্কটা, সেই জায়গাটা কিন্তু আমাদের কোথাও নাড়া দিয়ে যায়। এবং সেই জায়গাটা থেকে আমি আজকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। হয়তো রাজনীতি বিষয়টা থাকবে এবং সে একজন রাজনৈতিক ব্যক্তিত্বও বটে এবং সকলেরই পরিচিত, কিন্তু আজকে আমি রাজনীতির বাইরে থেকে তার সাথে সময় কাটাবো। সঠিক বার্তার পক্ষ থেকে আমরা এই মুহূর্তে চলে এসেছি কলকাতা উত্তর শহরতলি জেলার ভারতীয় মজদুর সেলের জেলা সভাপতি অভিষেক দাশগুপ্তর কাছে। তার সাথে আজকে আমরা একান্ত কথাবার্তা বলবো এবং আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব রাজনীতির বাইরে তার জীবনের গল্পটা। নমস্কার। প্রথমে আমি যে জিনিসটাতে আসবো সেটা হচ্ছে, দুদিন আগে দেখা গেল নবান্ন অভিযান, এবং নবান্ন অভিযানকে ঘিরে একটা ধুন্ধুমার হলো এবং সেখানে বলা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মতো পুলিশ যেন একটা সক্রিয় ভূমিকা পালন করেছে এবং অমানবিক ভাবে মারধর করেছে। সাংবাদিক থেকে শুরু করে যারা বিক্ষোভ করেছে, মিছিল করেছে, তাদের প্রত্যেকের উপরে মারধর করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনি একজন বিজেপির মানে শ্রমিক সেলে থেকে কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, রাজনৈতিক দেউলেপন এছাড়া এটার ব্যাপারে সাধারণ মানুষ অবগত। যখন একটা সরকার, নির্বাচিত সরকার মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ যখন এসছে, মানুষ প্রতিবাদ করতে গেছে, সরকার তার আগের দিন বলা হলো নবান্ন বন্ধ করে দেবে, তারপর হঠাৎ পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ। সেখানে কোনো মহিলা, আবাল বৃদ্ধ মহিলার উপরে যেভাবে মানুষ পুলিশ লাঠিচার্জ করছে, সেখানে দাঁড়িয়ে এটা জালিয়ানওয়ালাবাগের থেকে এটা কম কিছু নয় ঘটনা। যেভাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল, শুধু ওখানে গুলি চলেছিল, এই ঘটনা হয়তো গুলিটা চালাতে বাকি ছিল। মানে নির্মম ভাবে মেরেছে, কি হারে মেরেছে আমাদের কর্মীরা, কামাহাটি কর্মীরা প্রায় 2-3 দিন ধরে হাসপাতালে ভর্তি, কারোর পিঠের শিরদাঁড়া সরে গেছে। এইভাবে কোনো নির্বাচিত একটা মানুষের নির্বাচিত সরকার তাদের সেই সরকারের কিছু কাজের প্রতিবাদ করতে গিয়ে এইভাবে লাঠিচার্জ করে, এটা আমি এর আগে আমার দেখা রাজনৈতিক জীবনে আমি দেখিনি। সুতরাং এটা রাজনৈতিক দেউলেপানা ছাড়া আর কিছু নয় আমার কাছে। যেটা দেখতে পাওয়া গেছে যে এই ঘটনার পরের দিনকে, এই ঘটনার প্রতিবাদে সমস্ত বাম কংগ্রেস যৌথভাবে কিন্তু সোচ্চার হয়েছে, বন্ধের পথে সামিলও হয়েছে। কিন্তু দেখা গেছে রাজ্যের কোনো কোনো জায়গাতে, কোনো কোনো জেলাতে তার একটা সফল চিত্র দেখা গেছে এবং তার একটা সফল আকার নিয়েছে, আবার কোথাও সেটা মানেনি। এবং আমাদের কামাহাটির সিপিএম এর কর্মীরা এইটা অভিযোগ করছে যে এই এলাকাতে নাকি তৃণমূল জোর করে বন্ধ, তাদের একটা ব্যাপা বন্ধ ছিল যেটাকে তারা পরিবর্তন করেছে দিন, এবং এই দিনটায় বন্ধটা যাতে প্রত্যেকে না মানে তাই জন্য জোর করে দোকান খোলানো হয়েছে। হ্যাঁ, এই ঘটনাটা আংশিক সত্য, একদম সত্যি। যখন এখানে প্রতিবাদ করতে যায় তৃণমূল, এখানে এখন যেটা শুরু করছে, ওরা জানে আর ক্ষমতায় থাকবে না, কারণ মানুষকে যেভাবে হ্যারাস করেছে। আপনারা দেখেছেন যে গত পরশু দিন বাম ছাত্র যুবর যে একটা বিক্ষোভ কর্মসূচি, পুলিশ সাংবাদিকরাও বাদ দেয়নি। আপনি নিজেও ওখানে ছিলেন, আপনি নিজে এটা সবচেয়ে বেশি প্রত্যক্ষদর্শী বলে আমি মনে করি। এবং এর আগে সাংবাদিকদের যেভাবে তৃণমূল আক্রমণ করেছে, মৌহাদি বলেছেন যে 2 পয়সার সাংবাদিক। একটা সাংবাদিক যারা মানুষের কাছে খবর প্রকাশিত করেন, মানুষের প্রত্যেকের একটা মতামত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন, তাদেরকে 2 পয়সার সাংবাদিক বলে আক্রমণ। এটা রাজনৈতিকভাবে এরা কতটা শিক্ষিত সেটা নিয়ে আমি প্রথম প্রশ্ন তুলব। আর দ্বিতীয়ত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আজকে একটা বন্ধ, মানুষের আজকে কোনো রাজনৈতিক দল তাদের নিজস্ব কর্মসূচি থাকতেই পারে, মানুষ এটা নির্ভর করছে মানুষ সেই কর্মসূচিকে সমর্থন করছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল, আমার 2-4টে গুন্ডা আছে, নাককাটা আছে, চুল্লাল আছে, তারা গিয়ে ওখানে দাঁড়িয়ে জোর করে নয় বন্ধটাকে যাতে না হয় তার ব্যবস্থা করছে, আর যদি ওরা বন্ধ থাকে তাহলে ওটা সফল হবে। মমতা ব্যানার্জি এখন বন্ধের বিরোধিতা করছেন, যখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন তখন তিনি কতবার বন্ধ রাখতেন। তখন একবার ওনার মনে হয়নি যে তখন আর্থিকভাবে বাংলা পিছিয়ে যাচ্ছে, আর্থিকভাবে দেশটা পিছিয়ে যাচ্ছে? আচ্ছা, একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে 21-এর নির্বাচন একদম দোরগোড়ায় এবং সেই মুহূর্তে দেখা যাচ্ছে বারবার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, কেন্দ্রীয় নেতৃত্বরা আসছে। তো বাংলার রাজনীতির ক্ষেত্রে শাসক দল এটা মনে করছে যে তার মানে কি বাংলার যারা বিজেপি নেতা ছিল তারা কি তার মানে কি এইবার মমতা ব্যানার্জির সাথে বা শাসক দলের সাথে লড়ার জন্য প্রস্তুত নয়? তারা কি পারবে না, নাকি তারা অসক্ষম যে তার জন্য বাইরে থেকে, কেন্দ্র থেকে নেতাদের আনতে হচ্ছে? এটা যদি রাজনৈতিকভাবে বিশ্লেষণ করি তাহলে একটা পরিষ্কার কথা আপনারা সাংবাদিকরা খুব ভালো জানেন,
কেন্দ্রীয় সরকার অর্থাৎ আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী মোদীজি অনেকগুলো কর্মসূচি প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদাভাবে তৈরি করেছিলেন এবং সেখানে অন্যান্য রাজ্যে কিন্তু সফলভাবে সেটা প্রয়োগও হয়েছে। বাংলায় দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি এটা প্রয়োগ করতে দেননি। কি উদ্দেশ্যে দেননি আমার জানা নেই, এটা ওনার মস্তিষ্ক থেকে বেরিয়েছে না কি কারণে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো রাজ্য সরকার নিজস্ব একটা নাম দিয়ে চালিয়ে দিচ্ছে। তো আমাদের মনে হয়েছে সেখান থেকে বাংলায় জনগণ প্রতারিত হচ্ছে, জনগণের কাছে যে কেন্দ্রীয় সরকারের যে সঠিকভাবে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তাকে আজকে দাঁড়িয়ে অন্যান্য রাজ্যে যেভাবে সফল, আজকে বিহার সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য ছিল, আজকে বিহার কিন্তু সেই জায়গা থেকে অনেক আপগ্রেডেশনে চলে এসেছে। আজকে সেই বাংলা, এক সময় বলা হতো আজ বাংলা যা ভাববে ভারতবর্ষ তার দুদিন পরে ভাববে। বাংলার চিন্তাধারা নিয়ে ভারতবর্ষ ভাবতো, সেইখানে দাঁড়িয়ে আজকে বাংলাকে দিন দিন একটা পেছনের রাজ্যেতে উনি নিয়ে চলে গেলেন। আজকে সেখানে দাঁড়িয়ে তো কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো প্রয়োগ করতে দিলেন না। তো আমাদের কেন্দ্রীয় নেতারা বলেছেন যে বাংলায় তো মানুষ একটা জনগণ, বাংলা ঐতিহ্যের বাংলা, বাংলা ইতিহাসের বাংলা, সেখানে দাঁড়িয়ে সেই বাংলা সেই সরকারি সুবিধাগুলো কেন পাবে না? কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় আমাদের অমিত শাহজি বলেছেন সেইখানে দাঁড়িয়ে এই বাংলাতে যে সরকারটা আছে, যদি কেন্দ্রীয় সরকার প্রকল্পগুলো যখন উনি করতে দিচ্ছে না, বাংলার মানুষকে বঞ্চিত করছে প্রকল্পগুলো থেকে, সেখানে দাঁড়িয়ে আজকে কেন্দ্রীয় তারা বারবার আসছেন, মানুষ তারাও নিজেরা বলছেন, তারা সরকারে রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিতজি, সেখানে দাঁড়িয়ে বলছেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর কথা মানুষের কাছে বোঝানোর চেষ্টা করছেন। সেই জন্যই আমাদের বাংলাতে আসা। এখানে দাঁড়িয়ে বাংলার বিজেপি পারছে না, পারবে না, এগুলো তাদের মনোপ্রসূত একটা গল্প ছাড়া আর কিছু নয়। সেটা আগামী নির্বাচনেই প্রমাণ হবে। বাংলায় এসে এর আগেও দক্ষিণেশ্বরে এসে অমিত শাহ নিজে বলে গেছেন যে বাংলায় অরাজকতার রাজনীতি চলছে। তো এই বিষয়ে কি বলতেন? স্বাভাবিকভাবে যে যে ঘটনার প্রসঙ্গত যে ঘটনাগুলো উঠে আসছে, কাটমানি খাওয়া, পুলিশকে বলেছিল ওরা যখন সরকারে আসার মুখে ওরা বলেছিল যে স্বচ্ছ প্রশাসন ব্যবস্থা, সত্যি এত ভালো প্রশাসন ব্যবস্থা হয়েছে যে আজকাল থানাগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। তা আইসি গুলো কোনো না কোনো নেতার বাড়িতে গিয়ে বসে থাকে। আমি আজকে আপনাদের একটা বাস্তব কারেন্ট ঘটনা বলছি। কালকে ভারতীয় জনতা মজদুর সেল কলকাতা উত্তর শহরতলি জেলার পক্ষ থেকে পুলওয়ামার শহীদদের উদ্দেশ্যে একটা মিছিল করবে। ওখানে দাঁড়িয়ে আমার একদম ইনস্ট্রাক্ট ছিল আমার কর্মীদের যে ওখানে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক কোনো ফ্ল্যাগ থাকবে না, আমরা একটি জাতীয় পতাকা নিয়ে আমরা ওইখানে যাব এবং সামনে শুধুমাত্র শহীদদের যে স্মরণের জন্য আমরা একটা তাদের প্রতিকৃতি নিয়ে আমরা হাঁটবো। একটু আগে আমি ঘোলা থানার আইসিকে ফোন করেছিলাম। ঘোলা থানার আইসি হঠাৎ করে বললেন এরকম কোনো পারমিশন পাওয়া যাবে না, আমরা প্রশাসনের পারমিশন নিয়ে আজকে শহীদদের উদ্দেশ্যে আমরা তার স্মৃতিতে আমরা প্রোগ্রাম করব, সেটা আমার কাছে জানা ছিল না। এটা আমার এত বছরের জানা। আমি খুব ছোট থেকে রাজনৈতিক আঙ্গিনায় বড় হয়েছি, আমার জানা ছিল না কোনো শহীদদের স্মরণ করার জন্য প্রশাসনের পারমিশন নিয়ে যেতে হবে। আমরা ওখানে বারবার বলেছি, আমরা আইসিকে বলার চেষ্টা করলাম যে ওখানে দাঁড়িয়ে কিন্তু কোনো ফ্ল্যাগ থাকবে না, রাজনৈতিকভাবে কোনো দলেরই ফ্ল্যাগ থাকবে না। সেখানে দাঁড়িয়ে উনি বলছেন পারমিশন নিতে হবে। কোন পারমিশন? আজকে পুলওয়ামাতে এতগুলো আমাদের শহীদ বীর জওয়ানরা শহীদ হলেন, সেখানে তাদের জন্য তাদের স্মৃতিতে আমরা যখন হাঁটবো, তাদেরকে আমরা স্মরণ করবো, তার জন্য প্রশাসনের আজকে পারমিশন নিতে হবে। অ্যাকচুয়ালি সাংসদিক কার্ডটা তো পুরো ভোটের আগে একটা গিমিক ছাড়া আর কিছু না, এটা গিমিক। হঠাৎ করে 10.5 বছর প্রায় সরকার চালানোর পর হঠাৎ করে মনে হলো এখন দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড আসছে, এখন দাঁড়িয়ে দুয়ারে দুয়ারে সরকার আসছে। আচ্ছা, আমি একটা কথা বলি, এই আপনাদের রক্তদানের বিষয়টা যে বললেন, সেখানে দাঁড়িয়ে এই এলাকায় আরেকটি কিন্তু বড় ঘটনা ঘটেছিল। সারা পশ্চিমবঙ্গ, সারা বাংলা জানে এবং ভারতবর্ষও হয়তো জানে যে ওই সময় দাঁড়িয়ে ত্রাণ দিতে গিয়ে আমার পাশের বাড়ির ভাইটি অকালে প্রাণ তার চলে গেছিল। দীর্ঘ দিন হাসপাতালে ছিল এবং তারপর তার প্রাণ চলে যায়। সেখানে গিয়ে আরো দুজন শুধু জেসিতে আছে, বাকি জন আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কার পোস্টায় ঘুরে বেড়াচ্ছে? সরাসরি বলছি মদন মিত্রর আশকারায় যে তারা আজকে মদন মিত্রর মদতপুষ্ট ছিল এই রূপালী সরকার। রূপালী সরকার কিভাবে বাইরে থাকে? তার মানে তৃণমূল সরকার মানুষকে খুন করবে আর তৃণমূল সরকারের নেতা মন্ত্রীরা তাদেরকে আশ্রয় দেবে। এটাই তো কিছুদিন আগে একটা চ্যানেলে বসে অর্জুন সিংকে, আমাদের নেতা অর্জুন সিংকে মদন মিত্র যে ভাষায় বর্বরচিত ভাষায় আক্রমণ করলেন, এটা আমার মনে হয় না কোনোদিন আজ পর্যন্ত আমার দেখা নেই যে কোনো মিডিয়ায় বসে
কোনো রাজনৈতিক নেতার অন্য বিরোধী দলের কোনো রাজনৈতিক নেতাকে এত বর্বর রচিত ভাষায় আক্রমণ করতে পারে? মদন মিত্র বলে আমাদের নেতা অর্জুন সিংকে বলেছিলেন বিটি রোড দিয়ে যাতায়াত করলে উনি দেখে নেবেন। অর্জুন দা প্রায় তার পরের দিনই এসেছিলেন, উনি তো ওনার দেখা পাওয়া যায়নি। আজ আমি এইখানে দাঁড়িয়ে বলছি, মদন মিত্রকে সরাসরি আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছি, উনি তো বিধানসভা ছেড়ে দিন, আমাদের অর্জুন সিং বা পবনদাকে ছেড়ে দিন, আমার সঙ্গে কোনো না নির্বাচিত কোনো এক ওয়ার্ডে নির্বাচন করুন, না জামানত বাজেয়াপ্ত করে ছেড়ে দেবো। এতদূর চ্যালেঞ্জ দিচ্ছি আমি। নতুন তৃণমূলের নতুন একটা ট্রেন্ড এসে খেলা হবে, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে ঠিক দুদিন আগে নিজেই গান লিখলেন, নিজেই গানে সুর দিলেন এবং গানটাও নিজে গাইলেন, লাভলি গানে, এবং যেটাতে মোদি অমিত শাহকে কটাক্ষ করে তিনি গানে একটা লাইন লিখেছেন যে তাদেরকে কুমড়োর ঘাট খাওয়াবেন এবং তাদেরকে বাংলা থেকে ছাড়াবেন, বাংলা থেকে দখল করলে তাদেরকে বুঝে নেবেন, নিজে মদন মিত্র একা লড়বেন। মদন মিত্র তো এরাও লড়েছিলেন জেলে বসে বসে, উনি হয়েছেন লালপ্রসাদ যাদবের মতো, উনিও বেরিয়ে যাবেন, মন্ত্রী হয়ে যাবেন আবার। তো সাময়িক বাংলার মানুষ হয়তো কিছু জায়গায় মানুষ, অ্যাকচুয়ালি আমরা বাংলার মানুষরা খুব আবেগী প্রবণ, আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি মানুষকে। যখন দাঁড়িয়ে টাকার সিঙ্গুর থেকে ন্যানো কারখানা তাড়িয়ে দেওয়া হলো, তারপর মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি শিল্প নিয়ে আসবো। মানুষের টাকায় শিল্প মেলা হয়েছে, উৎসব হয়েছে, উৎসব হয়েছে বাংলা, তবে কতগুলো শিল্প এসছে। আমি সরাসরি বলছি, মদন মিত্র আমার সঙ্গে কোনো ডিবেটে বসুক, আমি মদন মিত্রকে আহ্বান জানালাম আমার সঙ্গে একটা ডিবেটে বসার জন্য। মদন মিত্র আমাকে জবাব দিক, তার প্রিয় দিদি সরকারে আসার পর কত লক্ষ বেকার যুবক যুবতীর চাকরি সংস্থান করেছেন, কটা কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা খরচা করে শিল্প মেলা করেছেন, শিল্প মেলা করে কত শিল্পকে উনি বাংলায় স্থায়ীভাবে আনতে পেরেছেন। টাটা কারখানা চলে যাওয়ার পর উনি কোন কারখানাকে এখানে স্থায়ীভাবে আনতে পেরেছিলেন, তার জবাবটা মানুষের কাছে দিন না। আজকে পানিহাটিতে আমি, যেহেতু আমার জেলা অফিস এখন পানিহাটিতে, ওই পানিহাটির প্রচুর মানুষের সাথে কথা বলি, অনেকের সময় জানেও না আমি কি, স্বাভাবিকভাবে আমি চাই না আমার পরিচয় দিতে, আমি মানুষের সঙ্গে খুব অন্যভাবে কথা বলি। পানিহাটি হাসপাতালটা রেফার টু হাসপাতাল সিপিএম আমলেও ছিল, আজও আছে, অথচ সেইখানকার বিধায়ক নির্মল ঘোষ প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে সুপার স্পেশালিটি করবেন। মানুষের এই মিথ্যে কথাগুলো মানুষ বুঝে গেছে। আজও তো রাস্তা অনুন্নয়ন এবং হাসপাতালে, ওই হাসপাতালে ঢুকতে গেলে রোগীর বোধহয় রাস্তা আসা যাওয়ার ক্ষেত্রেই সে অবস্থা খারাপ হয়ে যায়। আর এখানে একটা মজার ঘটনা আছে। প্রথমে রাস্তা হলো, খুব সুন্দর পিচের রাস্তা হলো, মানুষ খুব খুশি হলো। তার কিছুদিন বাদে পাথর উঠতে লাগলো, বলা হলো কেবল বসবে, আবার মাটি খোঁড়া বরাদ দেওয়া হলো, আবার পাইপ বসানো হলো, এখন আবার নতুন করে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। 3 বছর মাঝখানে বন্ধ ছিল। এইখানে দাঁড়িয়ে একই কোম্পানিকে বারবার বরাদ দেওয়া, কাঠমারির বিষয়টা তো মিথ্যে নয়, মানুষ তো বুঝতে পারছে সঠিকটা। আজকে দাঁড়িয়ে একটা ধরে নেওয়া যাক, আমি একটা উদাহরণস্বরূপ বললাম যে আমাকে একটা রাস্তা তৈরি করার জন্য 1 লাখ টাকার বরাদ দেওয়া হলো, সেখানে যদি 75,000 টাকা নেতাদের পকেটে ভরাতে চলে যায়, সেখানে 25,000 টাকায় মানুষকে কি রাস্তা উপহার দেবো? দুদিন বাদে তো পাথর উঠবেই। ভেতরের যে কংক্রিট জায়গাটা, সেই কংক্রিটটা করতে তো একটা খরচা হয়, কোথা দিয়ে করবে? মানুষের আইবাস করার জন্য উপর দিয়ে পিচ ঢেলে দিলাম, কিছু পাথর ঢেলে দিলাম, ওখান দিয়ে ঢালাই করে দিলাম, হয় না এইভাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একটা মঞ্চ থেকে, অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেছিলেন বাংলার উন্নয়নের দিক থেকে বাংলা সবার আগে, এবং মানে সব প্রকল্পগুলো, যেগুলো উন্নয়নমূলক প্রকল্প রাজ্যবাসীরা প্রত্যেকে পাচ্ছে, কেউ বঞ্চিত হচ্ছে না, সব প্রকল্পগুলো কিন্তু তৃণমূলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিই করছেন এবং মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যেটা বিজেপি কিন্তু করছে না, এবং বিজেপির প্রকল্পের সুবিধা কিন্তু রাজ্যবাসী সেরকমভাবে পাচ্ছে না। রিসেন্টলি আপনারা একটা খবর শুনেছেন কিনা জানি না, এই করোনা বয়ে আমি নিজে একজন যাত্রা জগৎ বা অভিনয় জগতের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। এই করোনা হয়ে কিছু অভিনেতা অভিনেত্রী এমন দেউলে পানা হয়ে গেছিল, তারা 3 মাসের জন্য ভাড়া কাটতে এসেছিল তৃণমূলে, খবরে প্রকাশ, কালকে দেখছিলাম আপনারা ওয়েব নিউজে। তো আর প্রকল্প, কোন প্রকল্পটা রাজ্য সরকারের? কন্যাশ্রী আপনার, আচ্ছা কন্যাশ্রী শুধুমাত্র মহিলাদের দেওয়া হলো। আমি হ্যাঁ, হয়তো আমি এটা কোনো পুরুষ অধিকার আন্দোলনের সঙ্গে জড়িত হতে পারি, কিন্তু আমি সব জায়গায় বিরোধী নই। কিন্তু আজকে দাঁড়িয়ে আমাকে বলুন তো, যে ওখানে লক্ষ লক্ষ বেকার যুবকরা রয়েছে, যুবকদের জন্য ওনার কি প্রকল্প ছিল? উনি বলেছেন যুবশ্রী ভাতা। সেই যুবশ্রী ভাতায় কিভাবে অ্যাপ্লিকেশন করা হবে, তার সঠিকভাবে
রূপায়ণটা বা কিভাবে করা হবে তার মানচিত্র মানচিত্র কতজন মানুষের কাছে ক্লিয়ার আছে? একসময় বলা হলো এই ওয়ার্ডেরই ঘটনা, অনেক বেকাররা গেছিল হচ্ছে এখানকার কাউন্সিলর রূপালী সরকারের কাছে। রূপালী সরকার একটা ফর্ম দিলেন, তারপরে বলা হলো না এই ফর্মটার কাজে লাগবে না, এই ফর্মটা এখন অনলাইন ফিল আপ হবে। অনলাইন ফিল আপ করতে কি ওয়েবসাইট, কোন ওয়েবসাইট, কি লিঙ্ক, সেটাই দেওয়া হলো না। তাহলে প্রকল্পগুলোর কিভাবে রূপায়ণ হচ্ছে ওরা আমি অভিষেক দাশগুপ্ত, হয়তো আমি আজকে দাঁড়িয়ে কোনো একটা, যদি আমি কোনো সময় কোনো সরকারে আসি বা আমি সরকারে কোনো স্থায়ী জায়গায় যাই, আমি একটা প্রকল্প উদ্বোধন করে দিলাম, সেই প্রকল্পটা দাঁড়িয়ে আজকে মানুষের কাছে বাস্তবায়ন কতটা হচ্ছে এটা আগে দেখা দরকার। আমি 100খানা প্রকল্পের নাম বলে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রকল্পই মানুষের কাছে অব্দি পৌঁছানো না, তাহলে সেই প্রকল্প কিভাবে মানুষের কাছে রূপায়ণ হচ্ছে? আর ভারতীয় জনতা পার্টি কোনোদিন মিথ্যে কথা বলেনি। যেখানে যেখানে যে প্রকল্পের কথা বলেছে সেই প্রকল্প বাস্তবায়ন হয়েছে সেটা সারা পৃথিবী জানে। আজকে তার জন্য মোদিজি শুধুমাত্র ভারতবর্ষের না, সারা পৃথিবীর কাছে একজন আইকন। এবং আপনাদের আজকে আমি একটু আগে যেটা বলছিলাম আপনাদের, যে কেন্দ্রীয় সরকারের ম্যাক্সিমাম প্রকল্পগুলো বাংলায় রূপায়ণের বাস্তবায়িতই হতে দিল না। তা মানুষের কাছে মানুষের কাছে ওরা বলছে, এদিকে মাইকে প্রচার করে বেড়াচ্ছে যে কেন্দ্রীয় সরকার বাংলাকে দেখেনি। উনি বলছেন যখন উনি ক্ষমতায় এসেছিলেন তখন নাকি বামপন্থী সরকার একটা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছিলেন। আমি একটু মাননীয়কে প্রশ্ন করতে চাই, সে সময় ঋণের বোঝাটা ছিল কত, আজকে ঋণের বোঝাটা কত? এটা মানুষের সামনে একটু খোলসা করে বলুন না। কোন খাতে কত টাকা গেছে? দেখা যাবে যে মৎস্যব করতে আর ওনার ফুর্তি করতে আর মেলা করতে করতে মানুষের ট্যাক্সের টাকা, ওনার নিজস্ব টাকা নয়, প্রতিটা টাকা হচ্ছে মানুষের ট্যাক্সের টাকা, মানুষের টাকা। সেই টাকা কোন অধিকারে উনি দাঁড়িয়ে আজকে তার মৎস্যব করতে উনি বা খরচা করেন? তাহলে কোন প্রকল্প রূপায়িত হয়েছে? এটা তো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা হয়ে গেল। আজকে ভাইপোর বাড়িতে আজকে স্প্লেটার সিঁড়ি, আমাকে বলুন ওই এলাকায় কতজনের বাড়িতে, আমার পুরো বাংলার কথা ছেড়ে দিন, ওই এলাকায় কতজনের বাড়িতে স্প্লেটার রয়েছে? সেখানে দাঁড়িয়ে কোন প্রকল্প বাস্তবায়নের কথা বলা হচ্ছে? একটা জগৎকে একটা সিনেমা বানিয়ে রেখে দিয়েছে। ওই ভাবছে ওই সিনেমাটা মানুষের কাছে দেখাবো, মানুষ বিশ্বাস করবে। আর সিনেমাটা ওই 3 ঘন্টারই থাকে, তারপর সিনেমার নেশা কেটে যায়। সিনেমা দেখিয়ে বাংলাকে বেশি দিন বোকা বানানো যাবে না। বাংলার মানুষ যথেষ্ট এখন রাজনীতি সচেতন, ছাত্র থেকে রাজনৈতিক যে এই মুহূর্তের পরিস্থিতি তারা খুব ভালো বুঝতে পারছে। ভারতীয় জনতা পার্টি সেটা প্রমাণ করবে আগামী খুব আসন্ন নির্বাচনের পরে। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত এই যে কৃষি বিল নিয়ে, যেটার জন্য বলা হচ্ছে যে কৃষকদের সুবিধা হবে, কৃষকরা নিজস্বতা পাবে, নিজেদের জমি দখল হবে না, কিন্তু এটাকে অন্যান্য দল, এবং শুধু অন্যান্য দল নয়, পুরো দেশ জুড়ে তোলপাড় হচ্ছে। এবং প্রত্যেকের একটা কথা হচ্ছে যে নীল চাষের মতো করে জোর জুলুম করছে মোদী সরকার, কেন্দ্রীয় সরকার, এবং এটা থেকে ইংরেজ শাসনের মতো যেন শ্রমিকদের উপরে অত্যাচার করা হচ্ছে এবং চাষিদেরকে বঞ্চিত করা হচ্ছে নিজেদের জমির থেকে। এবং সমস্ত রাজনৈতিক দল, সমস্ত কৃষকরা, শ্রমিকরা একসাথে হয়ে লড়ছে কেন্দ্রের এই প্রস্তাবিত বিলের বিরুদ্ধে। বিলটার কি ছিল? সবার ন্যায্য অধিকারের দাবিতে বিলটার একটা বিল পাস হয়েছিল। তারা বলছে যে এই বিলটা ওদের কৃষক বিরোধী। কোন জায়গায় কৃষক বিরোধী? এই কৃষক আন্দোলনটা কোথা থেকে শুরু হয়েছে একটু ইতিহাসে যাই। পাঞ্জাবের জায়গা থেকে। পাঞ্জাবের যে এটার সূত্রপাত, সে তার নিজের একটা আড়ত ছিল, সে ঠিক মতো সেই জায়গাটা থেকে সে ভেবেছিল সমস্ত ফসলগুলো সেখানে একটা বিজনেস ফেলে রেখেছিল। ডিটেলসে গেলাম না। সেই বিজনেসটা যখন দেখলো কিছু জোরদার, সেই বিজনেসগুলো আর এগোবে না। এখানে বলা হয়েছিল কৃষকের সঠিক দাম দিয়ে তাদের ফসলগুলো কিনে নেওয়া হবে। এবার ধরা যাক যে আমার এখানে একটা গোডাউন আছে, সেখানে কৃষকরা রাখছে। সেই কৃষকদের আমি বলছি যে আমার এখানে যখন রাখছো তোমাকে আমি 1 টাকাই দেবো, এর বেশি আমি দেবো না। নিয়ে নিচ্ছি ওজন অনুসারে, সমস্ত নিয়ে নিলাম, কিন্তু সেই সঠিক দামটা কি পাচ্ছিল এতদিন ধরে? এটা তো ক্লিয়ার আছে। যদি সঠিক দাম পেতো তাহলে কৃষক আগে বলতো কিষাণ কা বেটা কিষাণ হোগা, এখন কিন্তু বলতে পারে না। কেন বলতে পারেনি? লোকসানের মুখে। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার চেয়েছিল যে কৃষকদের আমি হয়তো দোতলা বাড়ি করে দিতে পারবো না, কিন্তু তাদের যে ন্যায্য পাওনাটা সেটা সঠিকভাবে তাদের কাছে এসেই পৌঁছা। সেইখানে দাঁড়িয়ে তাদের আপত্তি কি ছিল?
আর বাকি রাজনৈতিক দলগুলো সমর্থন করছে, ওদের তো একটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইস্যু দরকার, সেই ইস্যুতে দাঁড়িয়ে সমর্থন করছে। আপনি বলুন বারাসাত বা আমাদের এই এলাকায় কতটুকু চাষের জমি আছে, আমাদের এইটুকুনি এলাকায় কতটুকু চাষের জমি আছে, সেখানে দাঁড়িয়ে সিপিএম বলছে, সিপিএম বিশাল বড় আন্দোলন করছে, মিছিল করছে। আজকে বলুন তো একটা হাসপাতালে, স্বাগতত্ব হাসপাতাল, পিজি হাসপাতাল, করোনা আবহের সময় দালাল চক্র চলেছিল, সেই তার প্রতিবাদে কজন রাস্তায় নেমেছিল? তৃণমূল সরকার, তৃণমূল যারা রয়েছেন তারা কতজন আওয়াজ তুলেছিল যখন দালাল রাজ? একজন পেশেন্ট করোনার জন্য ভর্তি আছেন হয়তো 3rd ফ্লোরে, তার রোগীর পরিবার নিচে দাঁড়িয়ে আছে, একটা দালাল চক্র কাজ করছে, তাকে 200 টাকা দিলে সেই রোগীর খবর দেওয়া হবে। রোগীটা মারা গেছে, রোগীটা বেঁচে আছে বলে দেওয়া হচ্ছে মারা গেছে, তাকে বলে দেওয়া হচ্ছে এই তো আপনি খাবার দিন, কাপড় দিন, দিয়ে আসবো। কোন স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছিল সে সময়? মানুষের কাছ থেকে যখন ইস্যু থাকে না, তখন দেখবেন একজন চিৎকার করলে শিয়ালের মতো বাকিগুলো চিৎকার করে। এদের অবস্থাটা হচ্ছে ঠিক এরকম ভুক্কা হওয়া শিয়ালের মতো। কিন্তু তাহলে কি দেখা যাচ্ছে 21-এর নির্বাচনে বাকি সমস্ত দল একজোট হয়ে কি তাহলে বিজেপির এই কৃষি বিলের বিরুদ্ধে নিয়ে কি ভোটের জন্য লড়বে? একজন যখন শক্তিশালী থাকে তখন ছোট ছোট দলগুলো তাদের নিজস্ব অস্তিত্ব বাঁচাতে গিয়ে এক জায়গায়, সেখানে দাঁড়িয়ে আজকে রাজনৈতিক ভাবে তারা দেউলে পানা, কিছু নেই তাদের হাতে। বামপন সরকার যখন চলে যায়, যে ইস্যুর ওপর দাঁড়িয়ে পঞ্চায়েতি রাজ বা যে ইস্যুর ওপর দাঁড়িয়ে বামপন সরকার গঠিত হয়েছিল, যে ইস্যুর ওপর দাঁড়িয়ে শিল্পের ওপর দাঁড়িয়ে ওনারা বলেছিলেন তো আজকে তৃণমূল সরকার এসেছিল, দুটোই কিন্তু তাদের সরকার চালাতে গিয়ে মস্ত বড় একটা গোল্লা পেয়ে গেছে, বিগ জিরো। পরীক্ষায় তারা ফেল করেছে। সুতরাং দাঁড়িয়ে তাদের কাছে আজকে বামপন সরকারটা মানুষের কাছে আজকে ওই কদিন পরে জাদুঘরে দেখা যাবে, মানুষ জাদুঘর দেখতে যাবে। তৃণমূল কংগ্রেস ওয়াশ আউট, আর তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি ছুড়ে ফেলে দেবে। বাংলা 2021-এর রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করুক, বাংলার মানুষ ডাস্টবিনের আস্থা করে ছুড়ে ফেলে দেবে, কিছু নেই ওটার মধ্যে আর। সেই জন্য যারা সঠিকভাবে কাজ করতে পারছেন না, তারা কিন্তু আস্তে আস্তে মনে করছেন যে সত্যি আমরা সে সময় দাঁড়িয়ে ভুল করেছিলাম। কালকে দীনেশ ত্রিবেদী ইস্তফা দিয়েছেন, উনি সংসদে দাঁড়িয়ে সবার সামনে দাঁড়িয়ে বলেছেন দীনেশ ত্রিবেদী যথেষ্ট একজন ভদ্র শিক্ষিত লোক, তার তিনি রাজনৈতিক দল অন্য কিছু করতে পারে, কিন্তু যে যার মধ্যে যার শিক্ষিত বিষয়টা আছে তাকে কোনোদিন অস্বীকার করা যায় না। সেটা অন্তত আমি করতে পারবো না, কারণ সেখানে দাঁড়িয়ে উনি সংসদের মধ্যে দাঁড়িয়ে বলছেন আমরা কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে, আমরা কথা বলতে পারছি না। উনি বলেছিলেন বামপন সরকার মানুষ খুন করছে, আজকে তৃণমূল আমলে কিভাবে খুন হচ্ছে, আমাদের একটা কর্মীকে নয় দড়িতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ কিনে নিয়ে সেখানে দাঁড়িয়ে অন্য কিছু রূপ দেওয়া হচ্ছে। সেখানে দাঁড়িয়ে প্রশাসন কি করেছিল? প্রশাসন তো আজকে তৃণমূলের দলদাস, আমি একটু আগেও বলেছি। সেখানে দাঁড়িয়ে আমাদেরকে অতটা আস্থা করে ছুড়ে ফেলে দেবে তা তো পরে দেখা যাবে, সেটা মানুষ শেষ কথা বলবে। আর ওদের জায়গাটা কোথায় হয় দিন পথে জাদুঘরে মাইক্রো দিয়ে দেখা যাবে কিনা আগে দেখা যায়, তারপরে বাকিটা কথা হবে। আচ্ছা, অনেকক্ষণ রাজনৈতিক আলোচনা হলো, এবার রাজনীতির থেকে আমি একটু সরে আসি। সেটা হচ্ছে পরিবারে একটা তোমার নিজের পরিবার দেখা গেছে পিছনের দিকে একটু আসলে একটু বাম সমর্থক ছিল, তো সেখান থেকে তুমি বিজেপিতে, এই যে বিষয়টা কেন? তুমিও তো তাহলে থাকতে পারতে, তুমি সিপিএম থেকে তাহলে তুমি বিজেপিতে কেন এলে? এই পরিবর্তনটা কেন? দেখো, রাজনৈতিকভাবে হ্যাঁ আমার পরিবার, আমি জন্ম থেকে দেখেছি আমার বাবা একজন কট্টর বামপন্থী মানুষ ছিলেন। একসময় বামপন্থী ছাত্র আন্দোলনের একদম সামনের সারিতে আমি ছিলাম, এই অঞ্চলের মানুষ জানে সেটা। পরবর্তীকালে সেখান থেকে বিজেপিতে চলে আসা, কোথাও গিয়ে মনে হয়েছে যে বামপন্থী আন্দোলন করতে গিয়ে তাদের যে ভাবধারাগুলো, আমাদের বাংলার একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিটাকে বা বিদেশি কালচারে পরিণত করে দেওয়া, সনাতন ধর্মকে অগ্রাহ্য করা, এটা একজন বাংলার সংস্কৃতি প্রেমী মানুষে আমার কোথাও যেন একটু ধাক্কা লেগেছে, আমি পারিনি মানতে। কোথাও দাঁড়িয়ে একটা মানে সবকিছুতেই যেমন এখন করছে সবুজ রং, তখন হয়ে গেছিল সবকিছু একটা রং লেপে দেওয়া। ধরে নিন আজকে যাত্রা ইউনিয়নটা, আমি যাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এখানে আপনারা দেখতেও পাচ্ছেন অনেক এত বছর ধরে যাত্রার সঙ্গে আছে, এখনো আছে। এই বছর শুধু যেতে পারিনি রাজনৈতিক কারণেই হয়তো যাই। রাজনৈতিক ওখানে দাঁড়িয়ে চেয়ারম্যান হচ্ছে অরূপ বিশ্বাস, সব ভালো ঠিক আছে, মন্ত্রিত্বে আছে, কিন্তু ওখানে দাঁড়িয়ে রাজনৈতিক রংটা লাগানোর কি খুব প্রয়োজন আছে কোনো সংস্কৃতি যা কোনো ইউনিয়নে গিয়ে? ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে সিপিএম করেছিল, যে নন্দন থেকে শুরু করে সমস্ত সাংস্কৃতিক যে জায়গাগুলোতে আছে সেখানে দাঁড়িয়ে করেছিল, আজকে সেম কাজটা করছে। কিন্তু কোনো জায়গাতেই যারা আমরা নাট্য করি,
যারা যাত্রা, আমরা অভিনেতা, এই করোনা আবহের মধ্যে আমি অবাক হয়ে গেছি, যারা আমরা মুখে রং মেখে মঞ্চে অভিনয় করি, মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, এই করোনা আবহের মধ্যে তাদের সিচুয়েশনটা কোথায় হয়েছিল। এক একজন আমাদের মাতৃস্থানীয় কোনো শিল্পী বারাসাতে দাঁড়িয়ে, লাস্টে দাঁড়িয়ে খিদের চোটে, অভাবের চোটে ভিক্ষা করতে বাধ্য হয়েছে। একদম তাই। এখানে দাঁড়িয়ে সে সময় সরকার কি করেছিল? আমি কোনো সংস্কৃতি, কোনো জায়গায় রাজনৈতিকভাবে রং লাগাতে চাইনি, বা চাইও না, এখনো চাই না। অন্তত আমি যদি রাজনৈতিক জায়গায় থাকি, আমি আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টি আছে, তাদেরকেও আমি একজন ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে তাদেরকে রিকোয়েস্ট করবো যেন অন্তত রংটা না লাগে। এটা আমার থাকবে। আর আগামী দিন দেখি, আপনি যে প্রশ্নটা করছিলেন কেন আমি বামপন্থী ছেড়ে, বামপন্থী ওই জগৎটা ছেড়ে আজকে বিজেপিতে, এই সময় দেখেছিলাম যে সংস্কৃতিটাকে দিন দিন কোথাও যেন একটা আগ্রাসনের দিকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে। সংস্কৃতির নামে বিদেশি কালচার, আমাদের বাংলা কালচারকে আমরা ভুলেই গেছি। নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু বাংলা থেকে, বিনয় বাদল দীনেশও বাংলা থেকে। তাহলে তাদের ঐতিহ্যকে আজকে দাঁড়িয়ে একটা কোনো মানে ইংলিশ মিডিয়াম যে এখন স্কুলগুলো বড় হয়েছে, ইন্টারন্যাশনাল মডেল স্কুলগুলো, সেখানে গিয়ে বাংলা বলে কোনো সাবজেক্ট আছে অর্ধেক মানুষ জানে না। আমারই কয়েকদিন আগে একজনকে দেখা, বলছে আঙ্কেল আমি বাংলা মানে বলতে পারবো, বাট আই ক্যান্ট রিড, আই ক্যান্ট রাইট। কেন? তাহলে সংস্কৃতিটা কোথায় চলে যাচ্ছে? বাংলা সংস্কৃতি, বাংলা হারিয়ে যাচ্ছে। অথচ এই বাংলাই ছিল ঐতিহ্যের বাংলা, সংস্কৃতির বাংলা। এটার বিরুদ্ধে সে সময় প্রতিবাদ ছিল। যে আজকে দাঁড়িয়ে আমি এখানে চেয়ে ঘুরে গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র গেঞ্জি কেন আমরা করছি না? কেন বিনয় বাদল দীনেশের গেঞ্জি পরে আমরা যাচ্ছি না? কেন তাদের ইতিহাস পড়ানো হচ্ছে না? সে সময় দাঁড়িয়ে পাঠ্য বইয়ে আমরা পড়ছি ম্যাক্সিম গোর্কি, আজকে লেনিন পড়তে হচ্ছে, আমাদের হিটলার পড়তে হচ্ছে। একদমই তাই। মানে বর্তমানে যেটা দেখা যাচ্ছে, পাঠ্যক্রম থেকে বোধহয় আমাদের বাংলার কবি, লেখক, সাহিত্যিক, সন্ন্যাস, এদের কথাটা বোধহয় হারিয়ে যাচ্ছে। এবং আমরা সবটাই পাচ্ছি একটু মানে বিদেশি কালচার, বিদেশি লেখকদের গল্প, এবং সব থেকে বড় বিষয় বাংলার ইতিহাস থাকছে না আমাদের পাঠ্যক্রমে। এখনকার ছোট থেকে বাচ্চারা রবীন্দ্রনাথকে কজন চিনছে, বিবেকানন্দকে কজন চিনছে, কোনটা বাণী, গান্ধীজির কি বাণী, সেটা বাচ্চারা জানছে না। তারা শিখছে যে বিদেশি লেখকরা বা কবিরা তারা কি বলছে। আপনার এই কথা একটা জিনিস মনে করলো, একটু রাজনৈতিক বিষয়টা নিয়ে আসি। ওই এখন বলছেন না মাননীয়া যে বহিরাগত 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 ইস্যু বলছে, তখন তৃণমূল সরকারটা প্রায় ক্ষমতায় আসবে। রাজ বাব্বর তখন ওনাকে নিয়ে এসেছেন এখানকার প্রচারে। রাজ বাব্বর বলছে, এক জায়গায় বলেছিলেন, এটা নিয়ে খুব মিডিয়া হাইলাইটসও হয়েছিলেন, হু টেকার কান হ্যাঁ ইয়া রবীন্দ্রনাথ। এখানেই আমার প্রশ্নের আর কিছু বলার কি আছে? বহিরাগত ভাবে ইস্যুতে পাঠ্যক্রম থেকে দিন দিন আমরা হারিয়ে যাচ্ছি। আজকে বিপ্লবী যতীন দাস, আজকে বিনয় বাদল দীনেশ, আজকে নেতাজি সুভাষচন্দ্র, আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে শরৎচন্দ্র, আজকে বঙ্কিমচন্দ্র, আজকে কোথায় তারা? আর্ধেক ইতিহাসই জানে না তাদের জন্ম কবে, তাদের মৃত্যু কবে। তাদের বলুন কোনো বিদেশি কবি গড় করে বলে দেবে। সায়েন্স সিটিতে যান, সায়েন্স সিটি বলছি, আপনার সিটি সেন্টার যান, ওখানে বসে বসে ইংরেজিতে সবাই গিটার বাজিয়ে গান করছে। একটা বলুন রবীন্দ্রসঙ্গীত গান গাইতে, সেটা করবে, নতুন ফরমেশনে গাইছে, কিন্তু আমাদের সেই যেটা আমরা শুনতে শুনতে অভ্যস্ত, যেটা আমরা শুনেছি। তাহলে কি এটা ধরে নিতে হবে যে বাংলার সংস্কৃতিকে বাঁচাতে মানে নিজের মনোভাবটার জন্য কিন্তু এই দল পরিবর্তন? কিছুটা তাই। এবং আপনাকে এখানে দাঁড়িয়ে আমি আরেকটা আপনাকে কথা দিচ্ছি, যদি কোনোদিন এরকম কোনো পরিস্থিতি আসে, রাজনৈতিক জীবন থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিয়ে মানুষের কথা বলার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমি হয়তো আপনাদের সাথেই আপনাদের পায়ে পা মিলিয়ে চলবো সম্পূর্ণভাবে। আমার কাছে রাজনৈতিক কোনো প্রফেশন নয়, আমার কাছে রাজনীতির প্রথম এবং শেষ কথা হচ্ছে মানুষের জন্য কিছু একটা করে যাওয়া। যে আমি যদি কিছু তাদের জন্য করতে না পারি, কিসের আমি নিজেকে দেশসেবক, এটা মিথ্যা পরিচয় হয়ে যাবে। তাহলে নিজের আখের পেছনকে রাজনীতির নাম দিয়ে রাজনীতির কথাটাকে কলঙ্কিত করছে কিছু লোক। কারণ আমি ঘোর বিরোধী। যদি এর জন্য কোনোদিন আমাকে বিজেপি ছেড়ে আমাকে সাধারণ মানুষের জন্য কাজ করে, কোনো রাজনৈতিক পরিচয় নয়, একজন মানুষ হিসাবে যদি আমাকে আজকে দাঁড়িয়ে
কিছু বেছে নিতে হয়, প্রথম এবং শেষ অপশন থাকবে আপনাদের পেশাতে আসা, আপনাদের সাথে পায়ে পা মিলিয়ে মানুষের কথাটা সবার সামনে তুলে ধরা। অসংখ্য ধন্যবাদ এই মানে আমাদের পেশাকে এইভাবে সম্মান দেওয়ার জন্য। তবে আমি একটা কথা এটা জিজ্ঞেস করবো, যেটা আমি ইন্ট্রোডাকশন দিয়ে প্রথম শুরু করলাম স্টার্টিংটা, যে রাজনীতি আর ব্যক্তিগত জীবন দুটো থাকে, কিন্তু দুটো একসাথে অনেক সময় গুলিয়ে ফেলে, সেটা নিজেরা না, সেটা বাইরের লোকেরা গুলিয়ে ফেলে। সেই বিষয়টাকে আমি প্রসঙ্গটাকে একদম শেষে টেনে নিয়ে আসবো এবং সেটা দিয়ে আজকে আমরা আমাদের কথোপকথনটা শেষ করবো। সেই বিষয়টাতে আমি প্রশ্ন করতে বলবো, আপনার একটা পরিচয় রয়েছে, আপনি একজন রাজনৈতিক কর্মী, একজন নেতা, আবার একটা পরিচয় রয়েছে আপনি একজন শিল্পী, যিনি অভিনয় জগতের সাথে রয়েছেন, মঞ্চস্থ হন নিজেকে, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় দুটোকে একসাথে গুলিয়ে ফেলে অনেকে। এরকম জীবনে আমরা যেটা জানতে পেরেছি, এরকম জীবনের গল্প রয়েছে এবং এরকম ইতিহাসকে পেরিয়ে সংগ্রাম করে আসতে হয়েছে। তো আপনার এই অভিনয় জগৎ, আপনার এই আলাদা শিল্প সত্তার পেশাটা, সেটাকে নিয়ে আপনার রাজনৈতিক জীবনে যে প্রভাবটা পড়েছিল সেটা একটু শেয়ার করুন। আমার রাজনৈতিক জীবন এবং অভিনয় জগৎ দুটোরই যদি আমি গুরু বলে মনে করি, সেটাই আমার দুটোই আমার বাবা, কারণ দুটোর সঙ্গে আমার পরিচয় করিয়েছে আমার বাবা। রাজনীতিতেও আমার বাবা ছিলেন সামনের সারিতে একজন নেতৃত্ব, এই অঞ্চলের মানুষ তাকে ভালোবাসত। আর বাবা ছিলেন একজন অভিনেতা, শখের অভিনেতা যদি বলা যায়। বাবা অভিনয়টাকে, যাত্রাটাকে খুব ভালোবাসতেন। এখানকার আজও মানুষ জানে, সারা এলাকার মানুষ, উত্তর বসিরপুরের মানুষ জানে বাবা একজন যাত্রা শিল্পীও ছিলেন। আজকে যদি আমি যাত্রাতে প্রফেশনটাতে এসে থাকি, তার নাম বাবা, কারণ সে সময় তো বাবার সাথে বিভিন্ন, তার মানে পরিবারের সাপোর্ট এবং ইন্সপায়ার বাবার ছিল একটা, এই ক্ষেত্রে বাবার ছিল, জীবনে। হ্যাঁ অবশ্যই ছিল। আমি দুটোকেই ভালোবেসে ফেলেছিলাম ছোট থেকেই, দুটোই আমি চোখের সামনে দেখে এসেছি। বাবা এখানে একটা বন্ধুমোহন নাট্য সমাজ বলে একটা যাত্রা টিম ছিল, যারা প্রতি বছরে মঞ্চস্থ করতো এবং যারা অভিনয় করতো। আজকে খুব মজার হলেও আমার কিছু জায়গায় ভালো লাগে, তারা অনেক সময় আমাকে হয়তো নানা নামে ডাকে, কেউ বলে বাবু, কেউ বলে বাচ্চা, কারণ আমি ছোট থেকে তারা দেখেছে আমাকে, আর আমি তাদের সাথে এক মঞ্চে অভিনয় করি যারা আমার বাবার সাথে অভিনয় করেছিল। কিন্তু বিষয়টা কি এমন ঘটেছিল যে যার জন্য দুটো একসাথে হয়ে গিয়েছিল? আমি যখন রাজনীতি 2014-15 ইলেকশনের পরে কিছুটা পারিবারিক কারণে আমার বাবা তখন খুবই অসুস্থ হন, আমি রাজনীতি থেকে কিছুটা সরেছিলাম। আমি বিজেপির সদস্য ছিলাম, সেজন্য আমি বিজেপি করতাম, আজও বিজেপি করি। কিন্তু সে সময় দাঁড়িয়ে বিভিন্ন মাধ্যমে আমি কিছু ওয়েব সিরিজে কাজ করি, আর ওয়েব সিরিজটা করতে গিয়ে হয়তো এমন কিছু সাহসী দৃশ্য ছিল, যে সাহসী দৃশ্যে, এবং আমি সেখানে একজন অভিনেতা, আমাকে ওখানে আমার যে পরিচয় ডিরেক্টর থাকবেন তার নির্দেশ মতো আমাকে এখানে কাজ করতে হবে, এটাই একজন অভিনেতার প্রথম এবং শেষ জায়গা থাকে ওই স্পটে। সেখানে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে হয়তো কিছু সাহসী দৃশ্য করে ফেলেছিল। সেটাতে কিছু লোক, যখন আমি আবার রাজনীতিতে ফিরলাম, সেটা পার্ট মিটে গেছিল অনেক বছর আগে, আবার যখন রাজনৈতিক জীবনে ওখানে দাঁড়িয়ে তাদেরকে অনেক কিছু আমাকে অভিহিত করা হলো, কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনা তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু পর্দায় যেটা হয়, আমরা যেটা দেখি ছোট পর্দা বা বড় পর্দা, সেটা তো সম্পূর্ণভাবে আমাদেরকে, আমরা দর্শকদের বিনোদন দিতে, মনোরঞ্জনের জন্য আমরা একটা গল্পকে উপস্থাপন করি মাত্র, কিন্তু সেটার সাথে কি বাস্তবে, হ্যাঁ হয়তো দর্শকরা মনে করে যে অভিনেতা ওটা করছে, ওই নায়কটা ওটা করছে বা নায়িকাটা ওটা করছে, মানে ওদের লাইফস্টাইলটাই ওইটা, এই যে দর্শকের মধ্যে আজও আছে। দেখুন, যারা রাজনৈতিকভাবে দেউলে পানা হয়ে যায়, যারা রাজনৈতিকভাবে একটা প্রতিযোগিতায় যারা পিছিয়ে পড়ে, যখন তারা দেখে আমরা হেরে যাচ্ছি, তখন দাঁড়িয়ে তাদের আর কিছু করার থাকে না। তখন মনে হয় যে সামনে এগিয়ে যাচ্ছে, তাকে পেছনে যদি টেনে আনা যায়, যদি আমি সামনে, কিন্তু এইভাবে প্রতিযোগিতা জেতা যায় না। আমি মাটিতে নেমে, আমি এসি ঘরে কাজ করিনি কোনোদিন, নেতৃত্ব দিতে যাইনি। আমি আজও মনে করি আমি একজন সাধারণ কার্যকর্তা। সংগঠন আমাকে একটা দায়িত্ব দিয়েছে, হয়তো একটা পদ দিয়েছে, সভাপতি বলে, একটা জেলা সভাপতি বলে পদ দিয়েছে, কিন্তু আমি নিজে কোনোদিন জেলা সভাপতি পদ, আমি একজন জেলা সভাপতি হিসেবে মানুষের সঙ্গে মিশি, একজন সাধারণ মানুষ। আমি যদি সাধারণ মানুষের সঙ্গে মিশতেই না পারলাম, তাদের কথা যদি জানতেই না পারলাম, কোন নেতৃত্ব, কিসের নেতা, আমি কোনোদিন 4 চাকা গাড়িতেও চড়িনি, বা আমার গাড়িও নেই, আমার এসি ঘরও নেই, বা এসির নেতাও আমি নই। আমি মানুষের সাথে খুব মিশতে ভালোবাসি এবং আগামী দিন মানুষের সাথেই আমি থাকবো।
এবং আপনাদেরকে একটু আগেও বললাম, যদি কোনোদিন এরকম কোনো পরিস্থিতি আসে, রাজনৈতিক জীবন থেকে সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে নিয়ে মানুষের কথা বলার জন্য আপনাদের সাথে এক পায়ে পথ চলবো। অনেকক্ষণ সময় কাটালাম, অনেক কিছু জানার চেষ্টা করলাম, বেশ অনেকক্ষণ ধরে সময় কাটালাম কলকাতা উত্তর শহরতলি জেলা ভারতীয় মজদুর সেলের সভাপতি অভিষেক দাশগুপ্তর সাথে, এবং তার রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন, রাজ্য রাজনীতি, কেন্দ্রীয় রাজনীতি সবটা নিয়ে আলোচনা করলাম। এবং আগামী দিনে আমাদের চ্যানেলে আবারও পাবো অভিষেক দাশগুপ্তকে, এমনটাই আশা করি। ক্যামেরায় অনিন্দিতা চক্রবর্তীর সাথে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।